Hello friends, with love and respect, all are cordially welcome back to my YouTube channel. ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের কাছে আলোচনা করতে চলেছি আর্থার রিম্বার্ডের লেখা একটি কবিতা, যার নাম হলো অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। তাহলে প্রথমেই আমরা টাইটেলটি সম্পর্কে একটু জেনে নিই। অ্যাসলিপ কথার মানে হচ্ছে ঘুমন্ত, অর্থাৎ ঘুমন্ত মানে কি চিরঘুম, এখানে ইটার্নাল স্লিপিংয়ের কথা বলা হয়েছে। ইন দ্য ভ্যালি অর্থাৎ ভ্যালি মানে হচ্ছে উপত্যকা, উপত্যকার মাঝে। তাহলে এখানে কি বলা হয়েছে, কে ঘুমিয়ে আছে? এ ইয়ং ফ্রেঞ্চ সোলজার ইজ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, অর্থাৎ একজন খুব কম বয়সী ফ্রান্সের সৈনিক ঘুমিয়ে আছে একটি ভ্যালি অর্থাৎ উপত্যকার মধ্যে। দেখো তাহলে এই পোয়েমটা কি সম্পর্কে সেটা জেনে নিই। দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ অ্যাবাউট ওয়ার, অর্থাৎ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতাটি যুদ্ধ সম্পর্কে বর্ণনা করে। সো ইট ইজ এ ওয়ার পোয়েম, তার জন্য এটাকে বলা হচ্ছে যুদ্ধ সম্পর্কিত কবিতা। বাট দ্য পোয়েম স্পিক এগেনস্ট ওয়ার, অর্থাৎ কবি এখানে কিন্তু বলেছে যুদ্ধের বিরুদ্ধে, যুদ্ধের বিরুদ্ধে অর্থাৎ যুদ্ধকে ঘৃণা করেছে বা বলতে চেয়েছে যুদ্ধ হচ্ছে হানিকারক। দেখো তার পরের লাইনে কি বলেছি, দ্য পোয়েম আফোর্ডস, এই কবিতাটি তুলে ধরেছে দ্য ফিউটিলিটি অফ ওয়ার, অর্থাৎ নেতিবাচক দিক, ফিউটিলিটি মানে নেতিবাচক দিকগুলি অফ ওয়ার, যুদ্ধের খারাপ দিকগুলি। দেখো তাহলে বন্ধুরা বলে রাখি, আগে হিস্ট্রি অফ লিটারেচারে দু দল পোয়েট ছিল। একদল হচ্ছে ওয়ারকে গ্লোরিফাই করতো, তারা হচ্ছে যুদ্ধের ইতিবাচক কথা বলতো, আর একদল কবি যারা হচ্ছে যুদ্ধকে হেট করতো বা ঘৃণা করতো, তারা যুদ্ধের বিরুদ্ধে কথা বলতো। আর্থার রিম্বার কিন্তু তাদের দলেই পড়ে, যারা যুদ্ধের বিরুদ্ধে কথা বলে। তাহলে খুব শর্টভাবে আমরা আর্থার রিম্বার্ডের জীবনীটি দেখে নিই। দেখো 1854 20 অক্টোবর, অর্থাৎ রিম্বার্ডের জন্ম হয়েছিল 1854 খ্রিস্টাব্দে 20 অক্টোবর। রিম্বার্ড ওয়াজ ব্রন অ্যাট চার্লিভেল ইন আর্ডেনাডা, ফ্রান্স। ফ্রান্সের আর্ডেনাডা বা চার্লিভেল এর আর্ডেনাডায় আর্থার রিম্বার্ড জন্মগ্রহণ করেছিল। সো রিম্বার্ড ওয়াজ এ ফ্রেঞ্চ পোয়েট, যেহেতু সে ফ্রান্সে জন্মগ্রহণ করেছিল তাই তাকে বলা হচ্ছে ফ্রেঞ্চ পোয়েট। দেখো তার ফুল নাম কী ছিল, জিন নিকোলাস আর্থার রিম্বার্ড। এই ফুল নামটা কিন্তু মুখস্থ করে রাখবে, এটা কিন্তু তোমাদের এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট। তারপর দেখো 1860 অর্থাৎ 1860 খ্রিস্টাব্দে হিজ ফাদার অ্যান আর্মি ক্যাপ্টেন ডাইড ইন ওয়ার, অর্থাৎ তার বাবাও ছিল কিন্তু একজন আর্মি ক্যাপ্টেন, সে কিন্তু যুদ্ধে মারা গিয়েছিল। তারপরে 1869 খ্রিস্টাব্দে হি বিগ্যান টু রাইট পোয়েমস, সে শুরু করেছিল টু রাইট পোয়েমস অর্থাৎ কবিতা লেখার। তারপর দেখো 1870 হি ইন্সপায়ার্ড টু রাইট এ পোয়েম অ্যাবাউট ওয়ার, অর্থাৎ তার মন চেয়েছিল যুদ্ধ সম্পর্কে কবিতা লেখার, বা সে অনুপ্রেরণা পেয়েছিল যুদ্ধ সম্পর্কে কবিতা লেখার। বাট হি ওয়াজ ফেইল্ড, কিন্তু সে ব্যর্থ হয়েছিল, কারণ যুদ্ধ সম্পর্কে তার কোনো এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা ছিল না। তার জন্য কি করছে সে, 1876 খ্রিস্টাব্দে হি বিকেম এ সোলজার, সে যুদ্ধে জয়েন করছে, অর্থাৎ একজন সোলজার হিসাবে জয়েন করছে যুদ্ধ করার জন্য। তারপর দেখো 1877 দেয়ার ওয়াজ হেল্ড এ ওয়ার, সেখানে হয়েছিল একটা যুদ্ধ বিটুইন ফ্রান্স অ্যান্ড রাশিয়া, ফ্রান্স আর রাশিয়ার মধ্যে। সেখান থেকে কবি লিখেছিল একটা কবিতা। এখানে আর্থার রিম্বার্ড হচ্ছে সেই যুদ্ধটাকে সামনে থেকে দেখেছিল, ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স যুদ্ধ থেকে সে অর্জন করেছিল। হি রোড দ্য পোয়েম লা ডর্মা দ্য ভ্যাল, এটা হচ্ছে ফ্রান্স ভাষায়, আর আমাদের ইংরেজি ভাষায় এটা কী হবে, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। দেখো 1888 দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন অ্যান্থোলজি লিমের, লিমের অ্যান্থোলজিতে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল। তারপর দেখো 1891 10 অক্টোবর রিম্বার্ড ডাই। এরপরে বন্ধুরা আমরা আসি ডাইরেক্ট কবিতাটিতে। দেখো কবিতার ফার্স্ট লাইনে কি বলেছে, এ স্মল গ্রিন ভ্যালি হোয়ার এ স্লো স্ট্রিম ফ্লোস। এ স্মল মানে হচ্ছে একটি ছোট্ট, গ্রিন মানে হচ্ছে সবুজ, ভ্যালি মানে হচ্ছে উপত্যকা, হোয়ের যেখানে, এ স্লো একটি
স্লো মানে হচ্ছে ধীর গতিতে, স্ট্রিম মানে হচ্ছে ছোট নদী, ফ্লোস মানে প্রবাহিত। তাহলে মানেটি একসঙ্গে গুছিয়ে বললে কি হবে? একটি ছোট্ট সবুজ উপত্যকা যেখানে প্রবাহিত হয়েছে ধীর বেগে একটি ছোট্ট নদী। তারপরের লাইনটি দেখো কি বলেছে, অ্যান্ড লিভস লং স্ট্যান্ড অফ সিলভার। লিভস মানে হচ্ছে লুক লাইক, লং স্ট্যান্ড অফ সিলভার, এখানে হচ্ছে দ্য ব্যাঙ্ক খাতটাকে, অর্থাৎ নদীর যে দুটো খাত, ব্যাঙ্ক মানে পাড়গুলি থাকে, সেগুলিকে দেখাচ্ছে চাঁদের আলোতে। লং স্ট্যান্ড অফ সিলভার অন দ্য ব্রাইট ঘাস। ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল, গ্রাস মানে হচ্ছে ঘাস। তাহলে মানেটি গুছিয়ে বললে একসঙ্গে কি হবে? এবং এটাকে দেখতে লাগছে উজ্জ্বল ঘাসের উপর সবুজ লম্বা রুপোলি ফিতার মতো, অর্থাৎ চাঁদের জ্যোৎস্নায় একে দেখাচ্ছে লম্বা রুপোলি ফিতার মতো। তারপরের লাইনে দেখো কি বলেছি, ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সান রেস। ফ্রম দ্য মাউন্টেন টপ, মাউন্টেন টপ মানে হচ্ছে পাহাড়ের চূড়া, স্ট্রিম মানে হচ্ছে ছোট নদী, দ্য সান রেস অর্থাৎ সূর্যের আলোটা এসে পড়ছে বা প্রতিফলিত হচ্ছে। দেখো কি বলেছি, এটা গুছিয়ে মানেটা বললে কি হবে? পাহাড়ের চূড়া থেকে প্রতিফলিত হচ্ছে সূর্য রশ্মি। তারপরের লাইনে দেখো কি বলেছি, দে ফিল তারা পরিপূর্ণ করছে, হলো ফুল অফ লাইট। এখানে হলো বলতে কি বুঝিয়েছে? দ্য ভ্যালি বিটুইন দ্য টু মাউন্টেন, অর্থাৎ দুটো পাহাড়ের মাঝের মধ্যবর্তী অংশে যে হলো অর্থাৎ যে ছায়াটা, সেই ছায়াটাকে বলতে চেয়েছে, অর্থাৎ সূর্যের আলো এসে সেই হলো অর্থাৎ ছায়াটাকে পরিপূর্ণ করছে। তাহলে বাণীটা গুছিয়ে বললে কি হবে? সেই সূর্যরশ্মি উপত্যকাটিকে ভরে দেয় আলো দিয়ে। তারপরে দেখো কি বলেছি, এ সোলজার একটি সৈনিক, ভ্যারি ইয়ং খুব কম বয়সী, লাইস ওপেন মাউথ। লাইস মানে হচ্ছে শুয়ে থাকা, ওপেন মাউথ মানে হচ্ছে হাঁ করে বা খোলা মুখে। তাহলে এটার মানেটা একসঙ্গে গুছিয়ে বললে কি হবে? একটি সৈনিক খুব কম বয়সী, হাঁ করে শুয়ে আছে। তারপরের লাইনে দেখো কি বলেছি, এ পিলো, পিলো মানে হচ্ছে বন্ধুরা বালিশ, মেড মানে হচ্ছে তৈরি, অফ ফ্রান অর্থাৎ ফ্রান গাছের, বিনিথ অর্থাৎ নিচে, হি সেড তার মাথার, অর্থাৎ এটা গুছিয়ে বললে কি হবে? তার মাথার নিচে রয়েছে ফ্রানের তৈরি একটি বালিশ। তারপরের লাইনে কি বলেছি দেখো, অ্যাসলিপ মানে হচ্ছে ঘুমন্ত, স্ট্রেচ মানে হচ্ছে প্রসারিত, ইন দ্য হ্যাভি আন্ডারগ্রোথ। হ্যাভি আন্ডারগ্রোথ মানে হচ্ছে ঘন ঝোপঝাড়। তাহলে এটার মানেটি একসঙ্গে গুছিয়ে বললে কি হবে? সে ঘুমন্ত, প্রসারিত রয়েছে ঘন ঝোপঝাড়ের মধ্যে। তারপরের লাইনে দেখো কি বলেছি, পেল ইন ইজ ওয়ার্ম গ্রিন সানসোক বেড। পেল মানে হচ্ছে বিবর্ণ বা ফ্যাকাশে, ইন হিজ ওয়ার্ম, ওয়ার্ম মানে হচ্ছে উষ্ণ, গ্রিন মানে হচ্ছে সবুজ, সানসোকড মানে হচ্ছে রৌদ্র স্নাত, বেড মানে হচ্ছে বিছানা। তাহলে এটির মানেটি একসঙ্গে গুছিয়ে বললে কি হবে? সে উষ্ণ সবুজ রৌদ্রস্নাত বিছানার উপর বিবর্ণ বা ফ্যাকাশে, অর্থাৎ তার শরীরটি বিবর্ণ বা ফ্যাকাশে হয়ে গেছে রোদে আলোতে। তারপর দেখো কি বলেছি, হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স হি স্লিপস। অর্থাৎ হিজ ফিট মানে হচ্ছে তার পাগুলি, অ্যামং দ্য ফ্লাওয়ার্স ফুলের মধ্যে রয়েছে, হি স্লিপস সে ঘুমোয়। এটার মানেটা কি? তার পাগুলো রয়েছে ফুলের মধ্যে, সে ঘুমোয়। তারপরের লাইনে দেখো কি বলা আছে, হি স্মাইল তার যে হাসিটি, হাসি মানে কি? সে মৃদু হাসিটি, ইস লাইক অ্যান ইনফ্যান্ট একটা ছোট্ট শিশুর মতো, জেন্টেল একটা ছোট্ট শিশুর হাসি যেমন জেন্টেল মানে হচ্ছে নম্র, উইদাউট গাইল কোনো ছলনা ছাড়াই। তাহলে এটার মানেটা কি হবে? তার হাসি একটা ছোট্ট শিশুর মতো নম্র ছলনাহীন। তারপর দেখো কবি নেচার অর্থাৎ প্রকৃতির কাছে এরপরে কি প্রে করেছে, প্রার্থনা করেছে, আহা নেচার ও প্রকৃতি, কিপ হিম ওয়ার্ম তাকে উষ্ণ রেখো, হি মে ক্যাচ কোল্ড সে ঠান্ডা হয়ে যেতে পারে। তাহলে আশা করি এই লাইনটিও বুঝতে পেরেছ। তারপরে দেখো কি বলেছে, দ্য হামিং
ইনসেক্ট ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট। অর্থাৎ গুঞ্জনরত বা গুনগুন করে এমন পতঙ্গরা তার রেস্ট অর্থাৎ তার বিশ্রামে বিরক্তি ঘটাতে পারবে না। কারণটা কি? হি স্লিপস ইটারনালি, সে চিরনিদ্রায় ঘুমিয়ে পড়েছে। তারপর দেখো লাস্ট লাইনের আগের লাইনটিতে কি বলেছে? অ্যাট পিস অর্থাৎ শান্তিতে, হি স্লিপ সে ঘুমোয় অর্থাৎ সে ঘুমোয় শান্তিতে, ইন সানলাইট সূর্যালোকে। তারপর দেখো তার ফিজিক্যাল অবস্থাটা আরও ভালোভাবে বর্ণনা করেছে। ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, একটি হাত রয়েছে তার বুকের উপর। আর তারপরে দেখো কি বলেছে? ইন হিজ সাইড, তার এক পাশে দেয়ার আর টু রেড হোলস, সেখানে রয়েছে দুটি লাল গর্ত। তার মানে কি? সে বন্ধুকে গুলিবিদ্ধ হয়েছে বা তার গুলি লেগেছে। দেখো এখানে টু রেড হোলস অ্যাকচুয়ালি কি বোঝাতে চেয়েছে? দ্য টু রেড হোলস রেফার্স টু বুলেট উন্ড মার্ক বাই ব্লাড, অর্থাৎ দুটো বুলেট অর্থাৎ দুটো গুলির দাগ, যেটা হচ্ছে ব্লাড অর্থাৎ রক্ত দ্বারা চিহ্নিত। তাহলে বন্ধুরা এই কবিতার রাইম স্কিমটা কি হবে? দেখো রাইম স্কিমে আমি বলেছি এ বি সি বি ডি ই এফ ই এ এ বি সি সি ডি, তোমরা মিলিয়ে দেখে নিতে পারো। কবি এখানে পেত্রাগান স্টাইলে কবিতাটা লিখেছে, তাই এটা হচ্ছে একটা ইটালিয়ান সনেট বা পেত্রাগান সনেট। তাহলে আশা করি বন্ধুরা তোমরা এই কবিতাটি ঠিকঠাকভাবে বুঝতে পেরেছ। বন্ধুরা আজকে এই অবধি থাক। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, comment, share and also subscribe my channel and press the bell icon, never miss an update.